সমুদ্রে মানুষের দীপ্তময় পদচারণা শুরু হয়েছিল হাজার হাজার বছর পূর্বে। কাঠের পালতোলা নৌকা নিয়ে নদী এবং সাগরে অবস্থিত দ্বীপসমূহে যাতায়াতের মাধ্যমে নৌকা শিল্পের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় 1952 সালে বঙ্গোপসাগরের উপকূলে একটি মেরিন একাডেমির প্রতিষ্ঠার জন্য কর্ণফুলী নদীর মোহনায় জুলদিয়া পয়েন্টকে নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় মেরিন ইঞ্জিনিয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম 2010 সালে ওশান মেরিন সার্ভিসেস লিমিটেড গড়ে তোলেন। তার মেধা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজ প্যাসিফিক গ্রুপ দেশে এবং বিদেশে একটি সমদ্রিত নাম। প্যাসিফিক ওশান গ্রুপের ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় রয়েছেন পারভিন আক্তার চেয়ারম্যান এবং মেরিন ইঞ্জিনিয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক। প্যাসিফিক ওশান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যাসিফিক মেরিটাইম একাডেমি, ওশান মেরিটাইম একাডেমি, ওশান মেরিন সার্ভিসেস লিমিটেড, গোল্ডেন কেরিয়ার শিপ ম্যানেজমেন্ট এবং ওশান মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট। প্যাসিফিক ওশান গ্রুপ উন্নত প্রশিক্ষণ, আকর্ষণীয় মেরিন পেশা, সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে 2010 সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বর্তমানে বেসরকারি পর্যায়ে মেরিন একাডেমির অন্যতম। ব্যবসার পাশাপাশি দেশের বেসরকারি খাতে চাকরির ব্যাপক সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে। প্যাসিফিক ওশান গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ওশান মেরিটাইম একাডেমি। এই একাডেমি দেশে বিদেশে প্রচুর খ্যাতি অর্জন করেছে। ওশান মেরিটাইম একাডেমি হতে এ পর্যন্ত 57 জন ক্যাডেট সিডিসি প্রাপ্ত হয়েছে, যাদের মধ্যে প্রায় 50 জন জাহাজে অনবোর্ড রয়েছে। উল্লেখ্য, প্যাসিফিক ওশান গ্রুপের আরও একটি অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক মেরিটাইম একাডেমি। বর্তমানে এখানে দুটি ক্যাডেট ব্যাচ অধ্যয়নরত রয়েছে, যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের প্রশিক্ষণের শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচ চলছে। এখানে 2 বছরের প্রিসি ট্রেনিং দেয়া হয়। এরপরে সি টাইম সম্পন্ন করার জন্য বিদেশি জাহাজে প্রশিক্ষণ দেয়া হয় 1 বছর। এখানে যথানিয়মে নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। চট্টগ্রামে অবস্থিত ওশান মেরিটাইম একাডেমির প্রথম ব্যাচের 98 ভাগ শিক্ষার্থীকে বিদেশি জাহাজে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে রয়েছে রেটিং ট্রেনিং সেন্টার। প্যাসিফিক ওশান গ্রুপে রয়েছে 2টি মেরিন একাডেমি, যা ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পাসে একাডেমিক ও আবাসিক সুবিধা রয়েছে। বর্তমানে নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শাখায় 31 জন শিক্ষার্থী রয়েছে। এই ক্যাম্পাসে 50 জনের আবাসিক সুবিধা দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এখানে নিজস্ব ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হয়। প্যাসিফিক ওশান গ্রুপ চট্টগ্রামের ওশান মেরিটাইম একাডেমির ক্যাম্পাসটি সাগরের পাড়ে প্রতিষ্ঠা করেছে, যা অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশে অবস্থিত। এই প্রফেশনটা হয়েছে আসলে কোনো জিওগ্রাফিক্যাল দেশের ভিতরে বন্দী থাকে না, একটা আন্তর্জাতিক পেশা। তো আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আমাদেরকে ক্যাডেটদেরকে গড়ে তুলতে হয়। আমরা এখানে 2 বছর মেয়াদি প্রিসি ক্যাডেট ট্রেনিং এখানে করিয়ে থাকি। তাছাড়া যারা সিতে চলে গেছেন আগে, পোস্ট সি অফিসার এবং ক্যাডেটদের জন্যও আইএমওর বিভিন্ন কোর্সও এখানে পরিচালিত হয়ে থাকে। তো আমাদের উদ্দেশ্য হলো কিভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ নাবিক অফিসার গড়ে তোলা যায়। ঢাকার ক্যাডেটদের বাৎসরিক প্ল্যান অনুযায়ী 3 বার তাদেরকে চট্টগ্রামে পাঠানো হয়। সাগর, জাহাজ, নদী এবং ওয়ার্কশপে ব্যবহারিক প্রশিক্ষণ ও শিক্ষা সম্পন্ন করা হয়। এতে ক্যাডেটরা অনেক বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে। আমাদের মতো যুবকের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আর্লি এস্টাবলিশমেন্ট। তো আমি মনে করি যে এর চাইতে বেটার আর কোনো জায়গা ছিল না যেখানে আমি আর্লি এস্টাবলিশড হতে পারবো। আমি ভর্তি হওয়ার আগে দেখেছি এখানকার সব ধরনের সুযোগ সুবিধা ভালো। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করেছিলাম, যেখানে ওনারা আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে হ্যাঁ, আমরা যখন এখান থেকে পড়াশোনা করে বের হয়ে যাব, ওনারা আমাদেরকে শিপে ওঠানোর ব্যবস্থা করে দেবে। দর্শক, প্যাসিফিক ওশান গ্রুপ তার সাফল্যের ধারাবাহিকতায় উত্তরোত্তর সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি প্যাসিফিক ওশান গ্রুপ বিজনেস প্রোফাইল অনুষ্ঠানে মেরিটাইম বাংলাদেশ দেখার জন্য। আমাদের আজকের অতিথি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভুইয়া, প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, জেনারেল সেক্রেটারি অ্যাসোসিয়েশন অফ মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ। স্যার, আপনি আমাদের আগের পর্বে এসেছিলেন এবং আপনার থেকে অনেক মূল্যবান তথ্য আমরা পেয়েছি। এবং আমরা যেখানে কথা বলছিলাম সেটা হচ্ছে আইএমও এবং আইএলওর বিষয়ে। আইএলও বাংলাদেশের না, সারা পৃথিবীর সকল মেরিনারদের বিভিন্ন সুযোগ সুবিধা একীভূত করার জন্য এবং উন্নত করার জন্য বিভিন্ন কাজ করছে, এবং বিভিন্ন জন আমাদের সেই কমিটিতে গিয়েছিলেন, সেই ধরনের তথ্য দিয়েছিলেন। আসলে বর্তমানে আমাদের যে বিষয় সমস্যাগুলো, যে বিষয় জটিলতা, যেগুলোর সাথে ফেক সিডিসি সিউসি জড়িত, বিভিন্ন জায়গায় আমাদের পলায়ন, সিম্যানদের পলায়ন জড়িত, আসলে এই বিষয়ে বন্ধ করার জন্য আমাদের রাষ্ট্র এবং আমরা কি করতে পারি, কি উদ্যোগ নিতে পারি? ভিসার ব্যাপারটা তো বললাম যে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করা উচিত, এবং এটা আমরা ফলপ্রসূ পাচ্ছি না, যে জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি এবং সেই হিসেবে চেষ্টা করতেছি ওনার সাথে দেখা করে বোঝানোর জন্য যে আমাদের এই সিফেয়ারদের বিদেশে চাকরিতে যাওয়া পাওয়া এবং ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ভিসা জটিলতা, এবং বিশেষ করে 3টা দেশের সাথে।
এবং সেই ক্ষেত্রে কিন্তু সব র্যাঙ্কেরই মানে ক্যাপ্টেন থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার সবই, তো সেটা একটা বড় সমস্যা। এবং আমরা যদি ক্যাডেটের সমস্যার সমাধান করিও, তারা যখন অফিসার হবে বাইরে চাকরি করতে যাবে, এটা কিন্তু থেকেই যাচ্ছে। শুধু একটা আমি বলবো যে 1 নম্বরের সমস্যা এবং প্রায়োরিটি পাওয়া উচিত। রাষ্ট্রীয় লেভেল তো স্যার ধরেন না, এখানে 10,000 15,000 মানুষ, 10,000 15,000 মেরিনার, এই 10,000 15,000 মেরিনারকে গুরুত্ব দেওয়ার জন্য 17 কোটির দেশে আপনি কি মনে করেন খুব বড় ইম্পর্টেন্ট কোনো বিষয়? অফকোর্স বিষয়, এই যে 10,000 বা 12,000 মেরিনার, এরা প্রতি মাসে বা প্রতি বছরে কি পরিমাণ ফরেন কারেন্সি আনে। আমরা যতই বলি যে আমাদের শ্রমিক শ্রেণী এইটা মালয়েশিয়া হোক, সৌদি আরব আনতেছে, আমার তো মনে হয় 100 জন শ্রমিক যে ইনকাম করে একটা জাহাজের 10 জন ক্রু সেই পরিমাণ নিয়ে আসে। তার মানে সেই ক্ষেত্রে এটাকে আমরা হাইলাইট করতে হবে যে ম্যারিনারদের যে সোর্স অফ ফরেন কারেন্সি ম্যারিনার এই দেশে আনে, সেটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, এবং সেটাকে কোনো সময় বাংলাদেশ বা কেউ আলাদা করে দেখে নাই। এবং যখন বলা হয় যে $1 বিলিয়ন আসে, তার একটা বড় অংশ কিন্তু এই ম্যারিনারদের ইনকাম। আমরা এখানে মেরিনার প্রডিউস করার প্রয়োজন এবং অনেক বেশি পরিমাণে সুযোগ সুবিধা বাড়ালে এখানে মেরিনার প্রডিউস হবে এবং তারা বাংলাদেশকে অনেক বেশি সুযোগ সুবিধা ঠিক না, আমাদের একটা পলিসি লেভেলে যেতে হবে, রাষ্ট্রীয় পলিসি লেভেলে। যেমন এটা শুধু ডিপার্টমেন্ট অফ শিপিং, শুধু মেরিন একাডেমি, শুধু এই যে আমাদের অ্যাসোসিয়েশন, এভাবে সম্ভব না। এটা কেন্দ্রীয়ভাবে একটা কমিটি করতে হবে। এই যে মেরিন শুধু প্রডিউস করলে তো হবে না, এদের বাইরে চাকরির ব্যবস্থা করতে হবে, বাইরে প্রোভাইড করতে হবে। এবং সেটার জন্য যে জিনিসটা সবচেয়ে বড় দরকার সেটা হলো ম্যানিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ এদেরকে বাইরে প্রোভাইড করার জন্য যে ম্যানিং শিপ, বা সেটাকে বলা হয় SRPS এখন বলে আর কি, সিফেয়ারার্স রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস। আসলে ম্যানিং এজেন্সির এখানে যে আপনি বললেন যে 8-10টা ছাড়া আর বাকিগুলো তেমন একটা অ্যাক্টিভ না, অথচ বাংলাদেশে 95টা ম্যানিং এজেন্সি আছে। তারা যদি সবাই অ্যাক্টিভ হতো তাহলে তো বাংলাদেশে প্রচুর পরিমাণে লোকজন চাকরি পেত, কিন্তু সেটার সমস্যা কোথায়? সমস্যা কোথায় যে এদের দক্ষতা, এদের পলিসি, এদের বাইরের সাথে কানেকশন নাই। এবং সেই সাথে যেটা করতে হবে, শুধু ম্যানিং এজেন্সি বাড়ালে হবে না, এইখানে আমাদের শিপ ম্যানেজমেন্ট এবং ম্যানিং কোম্পানি যে সমস্ত বড় বড় ওয়ার্ল্ড ওয়াইড আছে তাদেরকে আনতে হবে। যেমন V-Ships, যারা বিভিন্ন ফ্ল্যাগের ম্যানিং করে, ঠিক সে তাদের যদি না আনা হয় তাহলে আমাদের এখনো তো অনেকগুলো বড় কোম্পানি যেমন ওশান ট্যাঙ্কার বাংলাদেশ থেকে ক্যাডেট নিচ্ছে। না, ওটা নিচ্ছে ওইখানে আমরা এখানে তাদের অফিস দুটি আছে, একটা লোকাল অফিস থাকতো, তো তারা দেখতো, ইন্টারভিউ নিত এবং একটা নরমাল সিস্টেমের মধ্যে থাকতো, তারা সরাসরি আমাদের সাথে জড়িত থাকতো। হ্যাঁ, তো এখন সিঙ্গাপুরে বসে তো এখানের ক্যাডেটদের সম্ভাবনা বা তাদের সময় আছে, এবং এদের জন্য দক্ষ ম্যানিং এজেন্সি আছে, শিপ ম্যানেজমেন্ট কোম্পানি। আমি ম্যানিং এজেন্সি বলবো না, ম্যানিং ইজ এ পার্ট অফ শিপ ম্যানেজমেন্ট। তো অনেক শিপ ম্যানেজমেন্ট কোম্পানি তারা ম্যানেজ করতেছে দুবাইতে, সিঙ্গাপুরে, সাইপ্রাসে, কিন্তু ম্যানিংটা তারা এই লোকেশনগুলোতে করে। 95টা ম্যানিং এজেন্সি থাকে, এর মধ্যে যদি 50% ভালো পজিশনে থাকে, 50% না, আমি যদি 10টাও না, আমি বলবো যে 5টা বড় ইন্টারন্যাশনাল শিপ ম্যানেজমেন্ট কোম্পানি নাম ধরে বলতে পারি, তারা যদি এখানে অফিস করে, জি, আমাদের সমস্যা 90% সলভ হয়ে যাবে। আসলে দক্ষ ম্যানিং এজেন্সির কোনো বিকল্প নেই, কিন্তু ম্যানিং এজেন্সিদের দক্ষতা বাড়ানোর জন্য কি করা যায়? এরা তো দীর্ঘদিন থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, কিন্তু এদের দক্ষতার জন্য কি কোনো সময় কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল বা কোনো কাজ করা হয়েছিল? দক্ষতা তো নিজেদেরকে আনতে হবে, এবং দক্ষতা তো এখানে কোনো ট্রেনিংয়ের ব্যাপার নাই। এখানে হলো যে বিদেশি জাহাজ মালিকদেরকে কনফিডেন্স দিতে হবে যে আমরা ভালো অফিসার, প্রথমত আমাদের ভালো অফিসার আছে, বা ভালো অফিসার, আমি ইঞ্জিনিয়ার অফিসার সবাই বলতেছি, ক্যাডেট বা রেটিং আছে। আর দ্বিতীয়ত যে আমরা দিতে পারি। এখন আমি একজনের সাথে কন্ট্যাক্ট করলাম, আমি দিতে পারতেছি না, বা আমাদের যে অফিসার বা ক্যাডেট যেখানে গেলো তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী হয় নাই, তো এই জিনিসটাকে গড়ে তুলতে হবে। এবং সেখানে সংখ্যা কিন্তু বড় ব্যাপার নেই, 95টা 195টা ব্যাপার। এখানে হলো যে ম্যানিং এজেন্সিগুলো দক্ষ হতে হবে। তো আমি অনেকগুলো ম্যানিং এজেন্সির সাথে কথা বলেছি যে ম্যানিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবং ম্যানিং এজেন্সিরাও উল্টা অভিযোগ করে যে আমাদের মেরিনার যারা বিদেশে গিয়ে তারা আসলে অনেক ধরনের প্রবলেম তৈরি করে, এবং অনেক ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো অভিযোগ করেছে যে আপনাদের দেশ থেকে ফেক CDC COC ইস্যু করা হয়, যেটা আমরা যথাযথ সময়ে আমরা বাংলাদেশ থেকে এটা ভেরিফিকেশন করতে পারি না। অতঃপর ম্যানিং এজেন্সিগুলোর বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা যথাসময়ে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারে না, কারণ সার্ভিস প্রোভাইড করতে পারার জন্য ম্যানিং এজেন্সিগুলোর যেটা বলে থাকে সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণে অফিসার নাই, অফিসার না থাকার কারণে তারা যথাসময়ে আসলে ওই অফিসার প্রোভাইড করতে পারে না। সুতরাং সেই সময়ের মধ্যে অন্য অফিসারগুলো ইন্ডিয়া বা বার্মা বা নিয়ারেস্ট কান্ট্রি থেকে নিয়ে যায়, সেক্ষেত্রে তো অফিসারের স্বল্পতা রয়েই গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবারই দক্ষ ম্যান পাওয়ার তৈরির কথা বলছি, আবার অফ করার কথা বলছি, তাহলে বিষয়টা দ্বৈত হয়ে গেল না? আমাদের এখনও যদি দক্ষ অফিসার তৈরি করতে পারি, এটা ডিমান্ড আছে, কিন্তু ওই যে কথাটা বললেন যে কয়েকটা কারণের জন্য এটা হচ্ছে না,
ফেক সার্টিফিকেট বা তাদের জাহাজে যাওয়ার পরে তাদের যে অযোগ্যতা, ফেক সার্টিফিকেট এবং সিডিসির ব্যাপারটা আসলে দীর্ঘদিন থেকে বেশ হ্যাঁ, আমার মনে হয়- মারাত্মকভাবে চলে হ্যাঁ, আসছে। কিন্তু এটা কি আমার মনে বন্ধ হয়- করার কোনো না, না, প্রক্রিয়া এটা নেই? অলরেডি একটা কন্ট্রোল এসে গেছে, কারণ এটা অনলাইন সিডিসি এবং সিএসি ভেরিফিকেশন হওয়ার পরে এবং ডিপার্টমেন্ট থেকে সবগুলো ফ্ল্যাগ অ্যাডমিনিস্ট্রেশনকে বলার পরে এবং এটা অনেকগুলো রিপোর্টিং হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এটা বলতে গেলে কমে এটা গেছে। হচ্ছে না। আমরা কি কোনোভাবেই বিদেশকে কনফার্ম করতে পারি যে বাংলাদেশে এখন আর ফেক সিরিজে হচ্ছে না? কারণ আমিও কিছুদিন আগে হ্যাঁ। যখন চায়না গিয়েছিলাম, কোম্পানিকে কনফার্ম করেছি যে বাংলাদেশ ভেরি এটা বলা যায়। সুতরাং এটা হবে এবং না। সে কিন্তু তারা যদি শুনে, এখানে কতগুলো ব্যাপার আছে, অনেক সময় ওই দেশে মানে ওই ম্যানেজ এজেন্টেরও একটা কনভিন্স দায়বদ্ধতা থাকে। না, দায়বদ্ধতা না, তারাও চায় যে ফেক আসলে কম বেতন দিয়ে বাকিটা আমি এমন ব্রোকার, এমন ম্যানেজ অর্থাৎ একটা অসৎ ওখানে চিন্তা সব বিদেশেও জায়গায় আছে। তো সেটা আমাদেরকে দেখতে হবে যে তারাও চায় যে ফেক আসলে আমি তাকে কম বেতনে পাচ্ছি। আর সেটার জন্য যেটা করা দরকার, প্রথম কথা তো আমি বলবো ম্যানেজ এজেন্সির দায়িত্ব যে আমি একটা অফিসারকে যখন নিলাম, আমি তো এই দেশেই আছি, আমি একটা ফোন কলও ডিপার্টমেন্টে করতে পারি যে এই সার্টিফিকেট জেনুইন কিনা। এখন যেটা হয়ে গেছে যে যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিডিসি এবং সার্টিফিকেট করা যায়, ভেরিফাই করা যায়। তো সুতরাং এটা এখন কমে যাওয়ার কথা। এখন তো আমি ইন্টারন্যাশনালি নেই, ওকে এটা ফেক, বাট তারপর এই জন্য নিলাম যে তার বেতন অর্ধেক, কারণ তার ফেক সার্টিফিকেট কম বেতনে চাকরি করবে। এটা তো এখন আর কিন্তু আসলে যে ইন্টেনশনালি করুক আর যেভাবেই করুক, যখনই একটা ফেক সিরিজ হ্যাঁ, এটা তো একটা বিরাট বদনাম হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশেরই মারাত্মক Image নষ্ট বদনাম হচ্ছে। হচ্ছে। সুতরাং আমরা কোনোভাবেই এটা আশা করব না। আর একটা জটিলতা আছে, যেটা হচ্ছে আমাদের দেশের মেরিনাররা অনেক সময় ফ্যামিলি এবং ধর্মের প্রতি অতিমাত্রা অনুগত, Right. যেটা আসলে বিভিন্ন বিদেশি কোম্পানি থেকে অভিযোগগুলো এসেছে। আসে, তো true, এবং এই এটা- বিষয়গুলোকে সলভ করার জন্য তো ট্রেনিং এর ব্যবস্থা, যে হ্যাঁ ট্রেনিং এ বোঝানো হবে কোন বিষয়টা তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাবে, কিভাবে পাবে। তো এই বিষয়গুলো কেন আমরা এখনো সমাধান করতে পারিনি? পারে না এই জন্য যে এইটা ইনস্টিটিউশনালাইজ ভাবে আমরা কাউকে ব্রিফিং করি না, বা কোনো ম্যানেজ এজেন্সি সেটা করে না। জি, যেমন একটা ভালো ম্যানিং এজেন্সি জাহাজ ধরেন রয়ে গেছে আমেরিকাতে, জি। কিন্তু সে সিঙ্গাপুর থেকে ম্যানিং করতেছে, সেই অফিসারকে কিন্তু ওই সিঙ্গাপুর অফিসে 2 দিন রেখে ব্রিফিং না করে জাহাজে পাঠাবে না। এবং সেইখানে তাদের সাইকোলজিস্টও থাকে যে তার মানসিকতা কি, সে তার কোনো ফ্যামিলির দিকে তার কোনো অতি ঝোঁক আছে কিনা, ধর্মের প্রতি অতি ঝোঁক আছে কিনা, তখন থেকে বুঝে ফেলবে যে এ তো টিকবে না। আমার যদি রিক্রুটমেন্ট এজেন্সিগুলো যদি এই দেশে থাকে জি। এবং তারা কিন্তু এই 2 দিনের ট্রেনিংটা বা রিক্রুটমেন্ট এখান থেকে করে, জি। তাহলে এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করে যাবে। এই ধরনের মানসিকতাগুলো আস্তে আস্তে বেছে বেছে এগুলা চাকরিচ্যুত হয়েই যাবে। কিন্তু আমরা তো তাদেরকে ট্রেন করে বা এই টেস্ট দিয়ে পাঠাচ্ছি না। আমি ম্যানেজ এজেন্টই ওকে লোক পাইলাম, এতগুলো লোক চাচ্ছে, তাদের থেকে নিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম, বা তাকে আমি ইনকাম যাকেই পাচ্ছি, যাকেই যাকেই পাচ্ছি পাচ্ছি, তাকেই exactly। নিতে এবং হচ্ছে। এই ম্যানেজ এজেন্টের ভিতরেও এই যে তাদেরকে ব্রিফিং করার এইরকম এক্সপার্টিস ম্যানেজ এজেন্সি আমার মনে হয় না খুব একটা আছে। বেশি আছে। ফিলিপাইনে দেখেছি স্যার, বিশাল বিশাল বিল্ডিংগুলো সব শুধু ম্যানিং এজেন্সির অফিস, এবং সেখানে তাদের ফ্যামিলিদের জন্য এন্টারটেইন করার ব্যবস্থা থাকে। ফ্যামিলিরা সবসময় আসে এবং তাদের জন্য খুব উন্নত ব্যবস্থা, যে এবং তাদের ফ্যামিলি টাকা পয়সা পাবে, সকল সার্ভিস পাবে, কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এই ধরনের ব্যবস্থা ফিলিপাইনে এবং রয়েছে। তাদেরকে আবার এই ব্রিফিং করা, তারা যদি একটা কোম্পানি চেঞ্জ করে নতুনটাতে যায়, জি, 2 থেকে 3 দিন দরকার হলে 1 সপ্তাহ তাদেরকে ওরিয়েন্টেশন করা হয়। ওখানে এনভায়রনমেন্ট যে এই জাহাজগুলো এই ধরনের তোমার এখানে সরলি পাবা না, বা এই অসুবিধাগুলো আছে, ক্যান ইউ টেক ইট, এখানে এইটা হয়তো বেতন বেশি। তো ব্রিফিংটা একটা বিরাট ব্যাপার, যে জিনিসটার চল আমাদের দেশে মোটেও নাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন এবং অনেক তথ্য দিয়েছেন। ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের সাথে থাকার জন্য। প্রতি মঙ্গলবার রাত 9টায় এশিয়ান টেলিভিশনে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। একদম ভালো থাকুন, সুস্থ থাকুন।